আমরা এখন এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে আছি, তেজস্ক্রিয়তা বা হচ্ছে রেডিও অ্যাক্টিভিটি। আমরা এখন পরপর বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ টপিক পড়ব। তেজস্ক্রিয়তা বা হচ্ছে রেডিও অ্যাক্টিভিটি, ম্যাচ ডিফেক্ট বা হচ্ছে ভর ত্রুটি, বাইন্ডিং এনার্জি বা হচ্ছে বন্ধন শক্তি। তো প্রথমেই আসি হচ্ছে তেজস্ক্রিয়তা বা হচ্ছে রেডিও অ্যাক্টিভিটি। আমাদের পর্যায় সারণী বা হচ্ছে পিরিয়ডিক টেবিলে কিছু অ্যাটম বা এলিমেন্ট আছে যাদের নিউক্লিয়াস স্টেবল বা হচ্ছে স্থির না। সাপোজ এটা যদি একটা নিউক্লিয়াস হয়, আমরা কি জানি নিউক্লিয়াসে প্রোটন থাকে আর হচ্ছে নিউট্রন থাকে। আর প্রোটন হচ্ছে পজিটিভ চার্জ আর নিউট্রন হচ্ছে কি নিউট্রাল। তো অনেকগুলো প্রোটন যেহেতু একটা ছোটো জায়গায় থাকে, কি হয় প্রত্যেকটা প্রোটন একে অপরকে রিপালস করে, মানে সবাই সবার থেকে দূরে সরে যেতে চায়। তো যেসব পরমাণু বা হচ্ছে অ্যাটমের নিউক্লিয়াস আনস্টেবল মানে স্থির না বা স্টেবল না, সেসব পরমাণু বা হচ্ছে অ্যাটমের নিউক্লিয়াস থেকে 3 ধরনের রশ্মি বের হয়, আলফা, বিটা, গামা, যাদেরকে বলা হয় হচ্ছে তেজস্ক্রিয় রশ্মি বা হচ্ছে রেডিও অ্যাক্টিভ রে। তোমাদের বইতে দেখবা আলফা, বিটা, গামা নিয়ে কিছু কথা বলা আছে এবং প্রত্যেকটার কিছু প্রপার্টি দেওয়া আছে, তোমরা অবশ্যই সেগুলো পড়ে নিবা। তো আলফা হচ্ছে আসলে হিলিয়াম নিউক্লিয়াস, যেটা আমি এই চ্যাপ্টারে একদম প্রথমে বলেছিলাম। একটা হিলিয়াম থেকে যদি 2টা ইলেকট্রন বের করে নাও, তাহলে থাকবে হচ্ছে কি জাস্ট 2টা প্রোটন আর হচ্ছে 2টা নিউট্রন। আর বিটা হচ্ছে আসলে ইলেকট্রন, আর গামার কোনো চার্জ নাই। আলফার চার্জ হচ্ছে কি পজিটিভ আর বিটার চার্জ হচ্ছে নেগেটিভ। সবচেয়ে বেশি ভেদনযোগ্যতা বা হচ্ছে পেনিট্রেটিং পাওয়ার, মানে কোনো কিছুর মধ্য দিয়ে চলে যাওয়ার পাওয়ারটা হচ্ছে গামার সবচেয়ে বেশি, তারপরে বিটা, তারপরে আলফা। এখন এগুলো কেন বলছি, আমাদের পর্যায় সারণী বা হচ্ছে পিরিয়ডিক টেবিলে যেসব অ্যাটমের নিউক্লিয়াস আনস্টেবল, সেখান থেকে এই 3 ধরনের রশ্মি, আলোক রশ্মি বের হয় বা হচ্ছে রশ্মি বা রে বের হয়। তো বের হলে কি হয়, এই যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসটা ভেঙে তারা ছোট ছোট নিউক্লিয়াসে পরিণত হয় এবং তারা একটা স্টেবল অবস্থায় যায়। এটাকেই বলা হচ্ছে রেডিও অ্যাক্টিভিটি। আচ্ছা, তো এবার আসবো হচ্ছে আমরা রেডিও অ্যাক্টিভ ল। আমরা একটা রেডিও অ্যাক্টিভ বা হচ্ছে একটা তেজস্ক্রিয় সূত্র দেখব। তো সেটা হচ্ছে, ধরো সাপোজ আমার কাছে n0 সংখ্যক পরমাণু আছে। n0 হচ্ছে আমাদের ইনিশিয়াল পরমাণুর সংখ্যা। তো আমি লিখবো হচ্ছে n0 হচ্ছে প্রাথমিক পরমাণু সংখ্যা। তো এখন একটু আগে আমরা কি দেখলাম, যেসব পরমাণুর নিউক্লিয়াস আনস্টেবল, সেখান থেকে আলফা, বিটা, গামা আলোক রশ্মি বের হয়ে নিউক্লিয়াসটা ভেঙে যায়। তার মানে আমাদের কাছে যদি আমরা কিছু পরমাণু রাখি যারা হচ্ছে রেডিও অ্যাক্টিভ, মানে যাদের নিউক্লিয়াসটা স্টেবল না, তো কী হবে, একটু পরে দেখা যাবে যে সেখান থেকে আলফা, বিটা, গামা বের হয়ে কিছু কিছু নিউক্লিয়াস কী হবে, ভেঙে যাবে। তার মানে কী হবে, পরমাণু ক্ষয় হবে বা হচ্ছে ডিকে হবে, ক্ষয় বা ডিকে। এখন ধরো কিছু সময় পর, মানে কিছু টাইম পর হচ্ছে আমার কাছে এখন পরমাণু আছে হচ্ছে n সংখ্যক, মানে ইনিশিয়াল বা প্রাথমিকভাবে ছিল হচ্ছে n0। তো যেহেতু রেডিও অ্যাক্টিভ, কিছু পরমাণু ভেঙে গিয়ে এখন আমার কাছে আছে n। তো আমাদের ফর্মুলা হচ্ছে এইটা, আমি বুঝিয়ে দিব, সমস্যা নেই। -dn/dt প্রপোর্শনাল টু n। এর মানে হচ্ছে যে কোনো সময় পরমাণু ভাঙনের হার, আমি লিখছি পরমাণু ভাঙনের হার বা হচ্ছে ক্ষয় হওয়ার হার বা ডিকে রেট, ভাঙনের হার উপস্থিত পরমাণুর সমানুপাতিক বা উপস্থিত পরমাণু সংখ্যার সমানুপাতিক বা হচ্ছে প্রপোর্শনাল। আচ্ছা, তো এখানে যে আমি লিখলাম, এটা হচ্ছে আমাদের ডিকে ল, রেডিও অ্যাক্টিভ ডিকে ল। আচ্ছা, তো এখানে কি বলা হচ্ছে, যে কোনো একটা সময়ে পরমাণু ভাঙনের হার, আমার কাছে এখন কতটুকু পরমাণু আছে, n। সো আমি যদি লিখি dn/dt, এটা মানে কি আসলে, এটা মানে আসলে পরমাণু ক্ষয়ের হার বা ডিকে হওয়ার রেট। তো যেহেতু পরমাণু কমে যাচ্ছে, এই জন্য হচ্ছে নেগেটিভ, মানে নেগেটিভ স্লোপ বা হচ্ছে নেগেটিভ ঢাল হবে যদি গ্রাফ আঁকি আমরা। আচ্ছা, তো যে কোনো একটা সময়ে পরমাণু ক্ষয়ের যে হারটা বা রেটটা, সেটা হবে এই যে এই টাইমে যতগুলো পরমাণু কি আছে অবশিষ্ট আছে, মানে n। ক্লিয়ার, যে কোনো একটা সময়ে পরমাণু ক্ষয়ের হার হবে
এখন যতগুলো পরমাণু কি আছে অবশিষ্ট আছে, অতগুলো পরমাণুর কি সমানুপাতিক বা হচ্ছে প্রপোর্শনাল। মানে যদি পরমাণুর সংখ্যা বেশি থাকে ক্ষয়ের হার বা হচ্ছে ডিকে রেট কী হবে, বেশি হবে। যদি আমার পরমাণুর সংখ্যা কম থাকে তাহলে ডিকে রেট কী হবে, কম হবে। এটাই হচ্ছে আমাদের ফর্মুলা। এখন এখান থেকে আমরা এটাকে একটু অন্য ফর্মে নিয়ে যাব। আমি এখন এখান থেকে লিখব হচ্ছে একটা কনস্ট্যান্ট নিয়ে আসবো, মাইনাস ডিএন বাই ডিটি ইকুয়াল টু ল্যামডা এন। এখানে ল্যামডার একটা বিশেষ পরিচয় আছে, সেটাকে বলে হচ্ছে ল্যামডা হচ্ছে আমাদের ক্ষয় ধ্রুবক। কি বলে এটাকে? ক্ষয় ধ্রুবক, বা যেটাকে ইংলিশে বলা হচ্ছে ডিকে কনস্ট্যান্ট বা রেডিও অ্যাক্টিভ ডিকে কনস্ট্যান্ট। ডিকে কনস্ট্যান্ট বা হচ্ছে রেডিও অ্যাক্টিভ ডিকে কনস্ট্যান্ট। আচ্ছা, তো আমরা এটা পেলাম। এখন আমরা যেটা করব, মাইনাস আমি লিখব ডিএন বাই এন ইকুয়াল টু ল্যামডা ডিটি। তো এই যে আমরা ডিএন বাই ডিটি লিখলাম, এটা আসলে যে ডিটি, এটা আসলে কি খুবই ক্ষুদ্র সময় বা হচ্ছে খুবই অল্প সময়ের জন্য পরমাণু ক্ষয়ের হার। এখন আমরা অল্প সময় চাই না, এখন আমরা একদম জিরো থেকে মানে ইনিশিয়াল থেকে একদম জিরো থেকে টি সময়ের জন্য ক্ষয়ের হারটা চাই। তো এর জন্য কী করতে হবে, আমাকে ইন্টিগ্রেশন করতে হবে, তাই না? তো এই জন্য আমি এনকে পাশে নিয়ে আসলাম আর ডিটি সেটাকে পাশে নিয়ে গেলাম। এখন আমি ইন্টিগ্রেশন করব। তো যদি আমি এটাকে ইন্টিগ্রেশন করি তাহলে খেয়াল করে দেখো, মাইনাস ইন্টিগ্রেশন ডিএন বাই এন ইকুয়াল টু ল্যামডা ডিটি। এখানে ইন্টিগ্রেশন করব আমি, লিমিট হবে কত, আমার ইনিশিয়ালি পরমাণু সংখ্যা বা হচ্ছে অ্যাটম নাম্বার ছিল হচ্ছে এন নট। সো আমি এখানে লিখবো হচ্ছে এন নট, আর এখানে হচ্ছে এন, এটা আমার লিমিট জিরো থেকে টি। মানে যখন আমার টাইম ছিল জিরো, আমার পরমাণু সংখ্যা ছিল কত, এন নট। আর যখন আমার টাইম ইকুয়াল টু টাইম হচ্ছে টি, আমার পরমাণু সংখ্যা হচ্ছে এন। ওকে, মানে যখন আমার টাইম জিরো মানে ইনিশিয়ালি একদম প্রথমে পরমাণু সংখ্যা হচ্ছে এন নট, আর যখন টাইম টি হলো মানে কোনো একটা সময় অতিক্রান্ত হলো, তখন এখন আমার কাছে যতগুলো পরমাণু আছে সেটা হচ্ছে আমার এন। আচ্ছা, সো এখন আমরা ইন্টিগ্রেশন করব ডিএন বাই এন। এটা ইন্টিগ্রেশন করলে কী হবে, ইন্টিগ্রেশন অফ ওয়ান বাই এন ডিটি। ওয়ান বাই এনকে ইন্টিগ্রেশন করলে হবে লন এন। কী হবে, লন এন। সো আমি লিখবো এখানে মাইনাস লন এন এন নট এন। আর এখানে জাস্ট কি, ল্যামডা হচ্ছে কনস্ট্যান্ট, আমরা এটাকে সামনে নিয়ে আসবো। এখানে হবে জাস্ট ইন্টিগ্রেশন অফ ডিটি। কী হবে, টি হবে। ফর্মুলা হচ্ছে কী ছিল, ইন্টিগ্রেশন অফ ডিএক্স, জাস্ট এক্স হবে। তো ইন্টিগ্রেশন অফ ডিটি কী হবে, টি হবে। সো আমি এখানে লিখবো যে ল্যামডার সামনে আসবে টি। এটা কত হবে, জিরো থেকে টি পর্যন্ত হচ্ছে আমার লিমিট। এখন কি করতে হয়, তারপর লিমিট বসাতে হয়, তাই না? সো আমরা যদি এখানে লিমিট বসাই, এন যে কত বসাবো, প্রথমে এন বসাবো, তারপর এন নট বসাবো। সো এখানে আসবো হচ্ছে আমার মাইনাস লন এন মাইনাস লন এন নট। এটা আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। এপাশেও তাই করবো আমরা, ল্যামডা টি মাইনাস জিরো। এটা ল্যামডা টি মাইনাস জিরো। আচ্ছা, তো এরপরে আমি এখানে যাই, এখানে যদি আমরা দেখি তাহলে এখানে কী আসবে আমাদের, লন এন মাইনাস হচ্ছে কত, লন এন নট। তো এখান থেকে আমি লিখবো হচ্ছে লন এন বাই এন নট। এটা আমরা লিখতে পারি, তাই না? কারণ লন এ মাইনাস লন বি, লন এ বাই বি ফর্মুলা, মানে লন এ বাই বি হচ্ছে লন এ মাইনাস লন বি। আর এ পাশে হচ্ছে আমাদের ল্যামডা টি। কী লিখবো এই পাশে, ল্যামডা টি। আর খেয়াল করে দেখো এ পাশে একটা মাইনাস ছিল, এই যে মাইনাস, এটাকে আমি এ পাশে নিয়ে যাব। এখানে এই মাইনাসটা এ পাশে চলে আসলো। এবার লনকে এ পাশে নিব। লনকে এ পাশে নিলে কী হয়, অ্যান্টি লন। সেটা কীভাবে লেখা হচ্ছে এইভাবে, এন বাই এন নট ই টু দি পাওয়ার ল্যামডা টি। সো এন ইকুয়াল টু এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। ক্লিয়ার? এটাই হচ্ছে আমাদের ফর্মুলা। আমরা এটাকে এভাবে লিখতে পারি অথবা এভাবে লিখতে পারি। এটাই হচ্ছে আমাদের রেডিও অ্যাক্টিভ বা হচ্ছে তেজস্ক্রিয়তার সূত্র, এন ইকুয়াল টু এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। আচ্ছা, এখানে একটু পরিচয় বলে দিই। এন নট হচ্ছে আমাদের ইনিশিয়াল বা হচ্ছে প্রাথমিক পরমাণু সংখ্যা, আর এন হচ্ছে আমাদের কাছে
এখন যতগুলো পরমাণু আছে, আর এই যে আমার পরমাণু সংখ্যা n নট থেকে n হলো, মানে অ্যাটম নাম্বার ক্ষয় হয়ে বা হচ্ছে ডিকে হয়ে n নট থেকে n হয়ে কত টাইম লাগলো? 80 টাইম। মানে 80 টাইমে পরমাণু সংখ্যা n থেকে n নট হয়ে গেল। ক্লিয়ার? আচ্ছা, এখন এখান থেকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখব, সেটা হচ্ছে হাফ লাইফ। কি দেখব? হাফ লাইফ। সেটা আসলে কী হবে আমরা একটু এখানে দেখি। হাফ লাইফ সেটা কি হবে? হাফ লাইফ মানে হচ্ছে বা অর্ধজীবন। হাফ লাইফ বা হচ্ছে অর্ধজীবন, মানে কোনো পরমাণুর অর্ধেক পরিমাণ ক্ষয় হতে যে সময় লাগে সেটাকে আমরা হাফ লাইফ বলি। যতগুলো পরমাণু আমাদের কাছে আছে তার অর্ধেক ক্ষয় হতে যে সময়টা লাগে সেটা হচ্ছে হাফ লাইফ। তো হাফ লাইফ বা হচ্ছে অর্ধজীবন মানে হচ্ছে একটা টাইম। সো আমরা এখন হাফ লাইফ বের করব এই ফর্মুলা থেকে। তো কি বললাম? হাফ লাইফ মানে হচ্ছে এমন একটা টাইম যেই টাইমে অর্ধেক পরিমাণ পরমাণু কী হয়ে যায়? ক্ষয় হয়ে যায়, তাই না? তো আমাদের কাছে ইনিশিয়ালি কতগুলো পরমাণু ছিল? n নট। এখন কোনো একটা অ্যাটমের বা কোনো একটা পদার্থের যখন হাফ লাইফ পার হয়ে যাবে তখন কতগুলো পরমাণু থাকবে? থাকবে হচ্ছে n ইকুয়াল টু n নট বাই 2, তাই না? এই যে n, এই n এর পরিচয় কি? n এর পরিচয় হচ্ছে আমাদের কাছে এখন যতগুলো পরমাণু আছে। তো একটা পদার্থের বা আমাদের কাছে যদি কিছু তেজস্ক্রিয় বা হচ্ছে রেডিও অ্যাক্টিভ অ্যাটম থাকে, তাদের হাফ লাইফ পার হয়ে যাওয়ার পর এখন কতগুলো থাকবে? অর্ধেক থাকবে। তো ইনিশিয়ালি ছিল হচ্ছে আমাদের কাছে n নট, তাহলে এখন থাকবে হচ্ছে মানে হাফ লাইফ পার হওয়ার পর থাকবে হচ্ছে n নট বাই 2, মানে n ইকুয়াল টু n নট বাই 2। n ছিল হচ্ছে আমাদের এখন যতগুলো পরমাণু আছে। তো আমি যদি এই যে ফর্মুলা খেয়াল করে দেখো, কী ছিল আমাদের? n ইকুয়াল টু n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। তো আমি যদি n এর জায়গায় n নট বাই 2 বসাই, কি বসাচ্ছি আমি? n এর জায়গায় n নট বাই 2 বসাচ্ছি, মানে অর্ধেক পরিমাণ পরমাণু এখন আমাদের কাছে অবশিষ্ট আছে। তো এই যে আমার পরমাণু n নট থেকে পরমাণু হচ্ছে আমাদের n নট থেকে কতগুলো হয়ে গেল? n নট থেকে n নট বাই 2 হয়ে গেল। এটা হতে যে সময়টা লাগে সেটাই হচ্ছে হাফ লাইফ বা হচ্ছে অর্ধজীবন। সো আমি n এর জায়গায় যদি n নট বাই 2 বসাই এবং এটা বসিয়ে আমি এখান থেকে আমি যেই টিটা পাবো সেটাই হচ্ছে আমার কি? হাফ লাইফ বা হচ্ছে অর্ধজীবন, তাই না? সো আমি এখন কি করব? দুই পাশে n নট কাটবো। কাটলে কি হয়ে দেখো, এ পাশে থাকবে হচ্ছে জাস্ট কি? হাফ, তাই না? হাফ ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এবার খেয়াল করে দেখো, আমরা যখন লনকে ওই পাশে নিয়ে গিয়েছিলাম তখন কি হয়েছিল? ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এখন আমরা যদি আবার এই ইটাকে এ পাশে আনি, লন হয়ে যাবে না? তো এটা হয়ে যাবে হচ্ছে লন হাফ। আমি লিখব যে লন হাফ ইকুয়াল টু মাইনাস ল্যামডা টি। লন হাফ ইকুয়াল টু মাইনাস ল্যামডা টি। আমি যদি এ পাশে বাকিটুকু করি তাহলে কি আসবে? লন হাফের ভ্যালু কত? এটা ভ্যালু হচ্ছে -0.693। আমি লিখবো হচ্ছে -0.693 ইকুয়াল টু মাইনাস ল্যামডা টি। সো মাইনাস মাইনাস চলে যাবে, টি ইকুয়াল টু হবে হচ্ছে 0.693 ডিভাইড ল্যামডা। এই যে টি বের করলাম এটাই হচ্ছে আমাদের টি হাফ। কী লিখবো এটাকে আমি? টি হাফ, মানে হচ্ছে আমাদের এটা অর্ধজীবন বা হচ্ছে কি? হাফ লাইফ। আচ্ছা, তো আমাদের এখানে ফর্মুলা হচ্ছে দুইটা, একটা হচ্ছে এটা পেলাম আর একটা হচ্ছে এইটা। এখন এইখান থেকে কি টাইপের ম্যাথ আসতে পারে? আশা করি এটা বোঝা গেল। এটা বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা ফর্মুলা লিখলাম মাইনাস ডিএন বাই ডিটি প্রপোর্শনাল টু এন, মানে এখন আমাদের কাছে যতগুলো পরমাণু আছে সেটা হচ্ছে কি? পরমাণু ভাঙনের হার হবে কি আসলে? আমরা ফর্মুলা লিখলাম হচ্ছে মাইনাস ডিএন বাই ডিটি প্রপোর্শনাল টু কত? এন, মানে পরমাণু ভাঙনের হার উপস্থিত পরমাণু সংখ্যার সমানুপাতিক। ইন্টিগ্রেশন করে আমরা এটা পেলাম। এখন যদি তোমাকে বলা হয় যে কোনো একটা তোমার কাছে কিছু তেজস্ক্রিয় পরমাণু আছে বা কিছু রেডিও অ্যাক্টিভ পরমাণু আছে তোমার কাছে, সেটার 85% ক্ষয় হয়ে গেল। কত পার্সেন্ট ক্ষয় হলো? 85%। তো আমি এটুকু মুছে দিই, এটা আমাদের লাগবে না আর। আশা করি এটুকু বোঝা গেল ফর্মুলাটা। তাহলে তোমাকে বললো যে তোমার কাছে কিছু পরমাণু আছে যারা কি নাকি তেজস্ক্রিয় বা হচ্ছে কি রেডিও অ্যাক্টিভ। তো তার কত পার্সেন্ট ক্ষয় হয়ে গেল? 85% ক্ষয় হয়ে গেল। খুব মনোযোগ দিয়ে শুনবা, 85% ক্ষয় হয়ে গেল। তার মানে এখন আছে কত পার্সেন্ট? এখন আছে হচ্ছে 100 মাইনাস 85
মানে হচ্ছে 15%। এখন আছে, এখন একটা কথা বলো, এই যে আমাদের এন, এই এনটা কি ছিল? এন ছিল আমাদের কাছে এখন যতগুলো পরমাণু আছে তার পরিমাণ, আর এন নট হচ্ছে ইনিশিয়াল। আমরা কিন্তু এই যে 85% এটা ধরে কিন্তু আমরা ম্যাথ করবো না, আমরা এখান থেকে লিখবো হচ্ছে এন ইকাল টু হচ্ছে এন নটের 15% এখন আমাদের কাছে অবশিষ্ট আছে বা রিমেইনিং অ্যাটম। সো এখান থেকে আমি লিখবো হচ্ছে 15/100 এন নট, তাই না? সো এটাই হচ্ছে আমার এন। এই জিনিসটা বোঝাটা খুব গুরুত্বপূর্ণ। এরপরে তোমাকে দেওয়া আছে টি হাফ। কি দেওয়া আছে? টি হাফ। টি হাফ বলা আছে তোমার কাছে 12 ডে। আচ্ছা, তাহলে কি চাওয়া হচ্ছে? চাওয়া হচ্ছে এই যে 85% ক্ষয় হচ্ছে, এই 85% ক্ষয় হতে কত সময় লাগে, মানে টাইম চাওয়া হচ্ছে। এই যে এই টাইমটা চাওয়া হচ্ছে। তো আমরা যখন দেখলাম, যখন আমার এখানে এন ইকুয়াল টু হচ্ছে এন নট বাই 2, তখন এই যে টি, এটাই হচ্ছে আমার টি হাফ। তো এখানে তোমাকে টি হাফ দেওয়া আছে, ক্লিয়ার? এখানে টি হাফ দেওয়া আছে, তুমি টি হাফ থেকে কী বের করতে পারবা? ল্যামডা বের করতে পারবা, মানে রেডিও অ্যাক্টিভ ডিকে কনস্ট্যান্ট। তো ফর্মুলা লেখো যে টি হাফ ইকুয়াল টু 0.693 ডিভাইড ল্যামডা। সো ল্যামডা ইকুয়াল টু কত হবে? 0.693 ডিভাইড 12 ডে, এত ডে। সো আমরা যদি ক্যালকুলেট করি কত আসবে? এটা আসবে হচ্ছে 0.0577 পার ডে, এরকম আসবে। সো ল্যামডা জানি, এখন আমরা এই ফর্মুলা লিখব। এখানে কি বসাবো? এন ইকুয়াল টু এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এনের জায়গায় বসাবো হচ্ছে 15/100 এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এখন এই যে আমরা টিটা বের করবো, খেয়াল করে দেখো, এই যে আমরা এখান থেকে টি বের করবো, এই টিটাই হচ্ছে আসলে কি 85% বা হচ্ছে 85% ডিকে হওয়ার বা হচ্ছে ক্ষয় হওয়ার সময়, ক্লিয়ার? আচ্ছা, তো আমরা দুই পাশে এন নট কাটবো, কাটলাম। এই যে এটাকে আমি এই পাশে নিয়ে আসবো, তো আনলে কী হবে? লন হয়ে যাবে, লিখবো লন 15/100, আর এই পাশে হবে মাইনাস ল্যামডা টি। এখন লন এটা কত লিখতে পারি আমরা? লন 0.15 লিখতে পারি, মাইনাস, আচ্ছা নিচে ল্যামডা নিয়ে আসি, নিচে মাইনাস ল্যামডা নিয়ে আসি, আর এখানে হচ্ছে টি। এখন যদি আমরা এটা ক্যালকুলেট করি, লন 0.15 আসলে নেগেটিভ আসবে। সো নেগেটিভ পজিটিভ হয়ে যাবে। যদি ক্যালকুলেট করি আসবো হচ্ছে 32.85, মানে টি ইকুয়াল টু 32.85 ডে। কারণ এই যে আমাদের টি, এটা আসলে কিসে ছিল? এই ইউনিট ছিল আমাদের ডেতে, সো এটাও ডেতে আসবে। কারণ আমরা এটা কি পেলাম? 32.85, মানে এতদিন পর 85% কী হয়ে যাবে? ক্ষয় হয়ে যাবে। তো আমাদের যদি ক্ষয় হওয়ার পরিমাণ দেওয়া থাকে, আমরা কিন্তু সেটা দিয়ে ম্যাথ করবো না, আমরা করবো হচ্ছে আমাদের কাছে এখন কতটুকু আছে। তো এই যে ফর্মুলা, সেখান থেকে তোমাদের এই টাইপের ম্যাথস ফেস করা লাগতে পারে। এখন এখান থেকে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ ফর্মুলা পড়বো, সেটা হচ্ছে অ্যাভারেজ লাইফ বা হচ্ছে গড় জীবন। অ্যাভারেজ লাইফ বা হচ্ছে গড় জীবন, ওইটার আসলে কোনো প্রুফ নাই, জাস্ট তোমাদের বইতে ফর্মুলা দেওয়া আছে। আমি এখানেই বলে দিচ্ছি, অ্যাভারেজ লাইফ বা হচ্ছে কি আমাদের গড় জীবন। আশা করি এই ম্যাথটা বোঝা গেল। তো এখন দেখবো হচ্ছে আমরা অ্যাভারেজ লাইফ বা হচ্ছে গড় জীবন, সেটা হচ্ছে কী দিয়ে প্রকাশ করা হয়? টাও দিয়ে প্রকাশ করা হয়। টাও ইকুয়াল টু 1/λ, এটাই হচ্ছে ফর্মুলা। অ্যাভারেজ লাইফ বা হচ্ছে গড় জীবন, মানে আমাদের কাছে যে পরমাণুগুলো আছে, এটা কিন্তু একটা নিউক্লিয়াস, এটা জাস্ট একটা পরমাণু নিউক্লিয়াস। তো আমাদের কাছে যদি অনেকগুলো পরমাণু থাকে, তাদের কি ক্ষয় হওয়ার যে অ্যাভারেজ টাইমটা, কারণ প্রত্যেকটা পরমাণু কিন্তু সেম টাইমে ক্ষয় হয় না, কেউ আগে ক্ষয় হয়, কেউ পরে ক্ষয় হয়, তাই না? তো তাদের যে ক্ষয় হওয়ার বা ডিকে হওয়ার যে অ্যাভারেজ টাইমটা, সেটাকে বলে তাদের গড় জীবন। তো তার ফর্মুলা হচ্ছে টাও ইকুয়াল টু 1/λ। এখন খেয়াল করে দেখো, আমরা কি জানি? আমরা জানি টি হাফ ইকুয়াল টু কত? 0.693 ডিভাইড ল্যামডা, তাই না? এখন আমি যদি এখানে ল্যামডা বের করি, কত হবে? 0.693 ডিভাইড টি হাফ, মানে হচ্ছে হাফ লাইফ। এই যে ল্যামডা, সেটা যদি আমি এখানে বসাই, তাহলে কি হবে? হবে হচ্ছে টি টাও ইকুয়াল টু 1/0.693 ডিভাইড টি হাফ। তো এটা উল্টে যাবে, উল্টে গিয়ে হবে হচ্ছে টাও মানে গড় জীবন বা হচ্ছে অ্যাভারেজ লাইফ, টি হাফ ডিভাইড 0.693। এটা আমাদের আরেকটা ফর্মুলা। তো অনেক ক্ষেত্রে তোমাকে, যেমন আগের ম্যাথটা কী দেওয়া ছিল? হাফ লাইফ দেওয়া ছিল, তাই না?
মানে হচ্ছে অর্ধজীবন দেওয়া ছিল, সেখান থেকে আমরা ল্যামডা বের করলাম। তো অনেক ক্ষেত্রে কী দেওয়া থাকতে পারে, অনেক ক্ষেত্রে তোমাকে গড় জীবন বা হচ্ছে অ্যাভারেজ লাইফ দেওয়া থাকতে পারে, সেখান থেকে কী বের করে নিতে হবে, ল্যামডা বের করে নিতে হবে। জাস্ট কি টাউ ইকুয়াল টু 1/λ। সো সিকিউতে তুমি যখন ম্যাথ করবা তখন ওটা কাজে লাগবে, আবার এমসিকিউতে অবশ্যই কাজে লাগবে, কারণ ছোটোখাটো জিনিস এমসিকিউতে কাজে লাগে। তো এইটুক ছিল আমাদের তেজস্ক্রিয়তা বা হচ্ছে রেডিও অ্যাক্টিভিটি, যেখান থেকে আমরা অলরেডি একটা ম্যাথও দেখে ফেললাম। তো আমরা যখন ক্রিয়েটিভ পার্টে যাব, মানে ম্যাথ পার্টে যাব, তখন এখান থেকেই আমরা সবচেয়ে বেশি ম্যাথ করব। এরপরে হচ্ছে যাবো হচ্ছে আমরা ম্যাচ ডিফেক্ট বা হচ্ছে ভর ত্রুটি।